সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। মেয়র পদে ইশরাক হোসেনের শপথের আন্দোলনে কর্মীদের রাজপথ না ছাড়তে নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। বিএনপির এই আন্দোলন চলাকালেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করেছে এনসিপি। তাদের কথা, নির্বাচন কমিশন শেখ হাসিনার আইনে গঠিত, এই কমিশন নিরপেক্ষ নয়, কাজ করছে বিএনপির পক্ষে। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের জবাব, এনসিপি ইসি বিরোধী আন্দোলন সহ আরো যা যা করছে সেগুলো ষড়যন্ত্র। ইসির বিরুদ্ধে কারো অভিযোগ নেই। এনসিপি বিএনপির আন্দোলন ও দাবি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় রাজনৈতিক বাহাসে নির্বাচন কমিশন। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আরো উপস্থিত হবেন অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। সেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে হচ্ছে। আমাদের আরেকজন অতিথি এখনো এসে পৌঁছাননি। যেই মেয়র বিতর্ক চলছে গেল কিছু দিন ধরে, তার মাঝখানে এনসিপি জাতীয় নির্বাচন কমিশন নিয়ে যে মন্তব্য করেছেন এবং আজকে যে বিক্ষোভ করেছেন, সেখানে এনসিপির একজন নেতা বলেছেন যে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। আপনাদের মুখপাত্র হিসেবে কি ইসি কাজ করছে কিনা, এই মন্তব্যকে কিভাবে দেখছেন শুরুতেই জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং আজকে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এনসিপির মুখপাত্র যেটা বলেছেন, এনসিপির যে পক্ষ থেকে এক নেতা যেটা বলেছেন যে নির্বাচন কমিশন এখন বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। এখন এই বিষয়টি দেখেন, এটা হাস্যস্কর বিষয়। আর জনগণ তো বুঝে, জনগণকে তো এত বোকা বানালে হবে না। এখন তারা যা বলে তাই যদি করতে হয় এবং সেটা না করলেই আপনার বিএনপির পক্ষে হয়ে যায়, এটা তো বুঝে। আরেকদিকে বলছেন যে এই নির্বাচন কমিশনটা আওয়ামী লীগের তৈরি, সুতরাং আওয়ামী লীগ যে নির্বাচন কমিশন গঠন করেছে, এখন সেই নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছেন, এই কথাটি জনগণকে কি বিশ্বাস করানো যাবে? জনগণ সেটা বিশ্বাস করবে না। কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি নির্বাচন কমিশন আসলে এটা না। আওয়ামী লীগ যে নির্বাচন কমিশন গঠন করেছেন, কিন্তু কমিশন গঠন করেছেন কিন্তু এই সরকারের আমলে। আগের নির্বাচন কমিশন তো বাতিল হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার সেটা নির্বাচিত হয়েছেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন তারা যখন এনসিপি যেভাবে চাচ্ছে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলি দিতে হবে, কিন্তু তারাও চাচ্ছে যে জনগণ কি চায়। জনগণ চাচ্ছে জাতীয় নির্বাচন। এখন জাতীয় নির্বাচনটা যদি আগে হয়, তারপরে বর্তমানের যে প্রেক্ষাপটটা, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির তো আপনার কন্ট্রোলের মধ্যে নাই বললেই চলে। আপনি থানায় গিয়ে আপনি কোনো বিচার পাচ্ছেন না, প্রশাসনের কাছে কোনো গিয়ে বিচার পাচ্ছেন না। প্রশাসন তাকিয়ে আছে যে তাদের উপর কি ধরনের নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। তো এই অবস্থায় আপনার জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণও চাচ্ছে। আমরা যেখানে গত একটি অনুষ্ঠানও আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি গত কয়েকদিন আগে আমরা ফর্ম বিতরণ করতে গিয়েছিলাম কুমিল্লাতে। সেটা হলো সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য ফর্ম বিতরণ। সেখানে জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাড়া এবং তাদের বক্তব্য, একটা আমরা নির্বাচন চাচ্ছি, নির্বাচনের পক্ষে আপনারা যা যা করার করেন, আমরা আপনাদের পক্ষে, প্রয়োজনে আপনারা আন্দোলনের ঘোষণা দেন। এই যে আপনার জনগণ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এই সময় যদি আমরা বলি যে নির্বাচন কমিশন নিয়ে আজকে কথা বলি, এটাই একটা ষড়যন্ত্র। আমাদের একজন সিনিয়র লিডার জয়নুল আবদিন সাহেব বলেছেন যে এখন নির্বাচন কমিশনকে নিয়ে যে কথা বলা হচ্ছে, এটা আসলে একটা গভীর ষড়যন্ত্র। আমরা আগে থেকে কিন্তু বলে আসছি যে আপনার স্থানীয় সরকার নির্বাচন করা, সংস্কারের কথা বলা, এই সমস্ত কথা বলে এবং বিচারের কথা বলা, এগুলি বলে আসলে নির্বাচনকে কিছু কালক্ষেপণ করা এবং কালক্ষেপণ করে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এই ষড়যন্ত্র করে এটাকে আপনার তারা যেই উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এবং এই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকেও তাদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যারা ইন্ধন দিচ্ছে তারাও আমি মনে করি দেশের ভালোটা চাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এখন যে প্রথম দিকে মানুষ যে আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়েছিল, ছাত্র জনতার আন্দোলনের এই বিজয়ের পরে মানুষ আশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে জাতিকে একটা নতুন একটা নির্বাচন দিয়ে গণতন্ত্রটাকে আবার উপহার দেবে জাতিকে। কিন্তু দেখা গেছে যে তারা সেখান থেকে সরে আসছে এবং এই সংস্কার এবং আপনার বিচার, এই সমস্ত কথাগুলি বলে মানুষকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। সংস্কার তো সবাই চায়, কে সংস্কার চায় না?
যেখানে সংস্কারের প্রয়োজন সেখানে সংস্কার হবে। এখন তো একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন ততটুকু করে জনগণের ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। বিএনপি কি মনে করে এই নির্বাচন কমিশন নির্বাচন দেওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত? এর চেয়ে খারাপ অবস্থা হবে আপনি যদি এখন এই অবস্থায় না দেন, পরবর্তীতে পরিস্থিতি তারা কন্ট্রোলই করতে পারবে না। কারণ এই আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমি একটু আগে বললাম সেখানে তো নাই। আপনার একটা বালু মহলে বালু কাটা হচ্ছে, আপনার নদীর পাড় ভেঙে গ্রাম ভাসে, গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, সেখানে পুলিশকে নেওয়া যাচ্ছে না, বলে যে আমরা অসহায়, আমরা কিভাবে যাব। আপনি একটা মারামারি হচ্ছে, সেখানে পুলিশকে নেওয়া যাচ্ছে না, বলে যে আমরা অসহায়, আমাদের কাছে লোকবল নেই, আমরা কিভাবে যাব। কারণ ওই যে তাদের ভিতরে যে ওই যে জুলাই বিপ্লবের পরবর্তীতে যে রিয়াকশনটা থানার প্রতি, পুলিশের প্রতি, এই রিয়াকশনে তাদের ভিতরে ভীতি কাজ করে, এবং এই ভীতির জন্যই তারা এখন কোথাও যেতে সাহস পাচ্ছে না। এখন এটা যত আপনি দীর্ঘায়িত হবে তত তারা আরও সমস্যা পড়বে। প্রশাসন তো এখন আপনি প্রশাসনে যান, কোনো কাজ পাচ্ছেন না, তারা মোটামুটি খালি অফিসে এসে যে সময়টা কাটাচ্ছে। আপনি যে কোনো মন্ত্রণালয়ে যান একই অবস্থা, কারণ আওয়ামী লীগের দোসররা সেখানে বসে আছে। তারা এই ষড়যন্ত্রের গন্ধগুলিতে তারা খুব উৎফুল্ল, এবং তারা মনে করে যে এই ষড়যন্ত্রগুলি যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা আবার রিগেন করতে পারবো, এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে। সুতরাং আমরা মনে করি যে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা জানি যে নির্বাচনের পরিবেশ আছে, এবং নির্বাচন করতে গিয়ে যত রকমের সহযোগিতা লাগে এটা বিএনপি করবে। বিএনপি আমরা এই আশ্বাস দিতে পারি যে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করতে। আপনি বললেন নির্বাচনের একটি পরিবেশ এখন আছে, এটা আপনারা মনে করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলতে কি বোঝায়? রাষ্ট্রের কোন কোন পর্যায়ে কি কি অবস্থা থাকলে নির্বাচনের পরিবেশ থাকে? না, নির্বাচনের পরিবেশ তো আপনার রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু স্বাভাবিক থাকতে হবে। যারা নাকি নির্বাচনটা কন্ট্যাক্ট করবে, প্রশাসনটা নির্বাচনটার সাথে জড়িত, প্রশাসন নির্বাচনটা কন্ট্যাক্ট করবে, সেই জন্য প্রশাসনটা মানে থাকতে হবে। এগুলি তো এটাই আমি বলতে চাচ্ছি। সেটাতে কি শৃঙ্খলা আছে? সেটাতে এখন যে শৃঙ্খলাটা আছে এটাও থাকবে না যদি বিলম্বিত করা হয়। কারণ সবাই তো, মানুষ যখন নির্বাচনের দাবিতে রাস্তায় নেমে আসবে তখন তো তারা কন্ট্রোল করতে পারবে না। এটা তো আওয়ামী লীগের আমল না। আওয়ামী লীগের সময় আপনার মানুষকে দেখলে ফায়ার করছে পুলিশ, হ্যাঁ, রেপ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য যারা আছে, ডিবি বলেন, অন্যান্য যারা আছে, কিন্তু এখন তো তারা করবে না। সেটা তো এই অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে মানুষকে গুলি করে হত্যা করো, সেটা তারা করবে না। সুতরাং সেটা যেহেতু করবে না, এটা আমরা মনে করি যে এখন তাদের দ্বারা নির্বাচনটা করিয়ে নেন, একটা জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসুক, তারা এসে যত রকমের সংস্কার বলেন এবং অন্যান্য যা যা লাগে বিচার তো আমরাই চাই। কারণ আওয়ামী লীগের কাছে তো আমাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, বেশি হয়রানি কেউ হয় নাই। আমরা গুমের শিকার হয়েছি, আমরা হত্যার শিকার হয়েছি, আমাদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে। সুতরাং আমরা তো আওয়ামী লীগকে ছাড় দেব না, কিন্তু প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার করতে হবে। আজকে এনসিপি দুইটি বিষয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসির পদত্যাগ এবং স্থানীয় ভোটের দাবি করেছে। স্থানীয় ভোটের দাবি তারা আরো আগে থেকে করেছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করতে হবে। কিন্তু বিএনপির এই বিষয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা যায়। বিএনপি আগে স্থানীয় নির্বাচন চায় না, কেন চায় না? স্থানীয় নির্বাচন করার পরিবেশ নেই। পরিবেশটা এখন জাতীয় সংসদ নির্বাচনই করা সম্ভব। কারণ স্থানীয় সরকার নির্বাচন করতে হলে যে লোকবল দরকার এবং যে প্রশাসনিক কাঠামোটা যেভাবে স্ট্রং হওয়া দরকার সেটা তাদের নাই। কারণ ইউনিয়ন পরিষদে একটা গ্রাম পর্যায়ে যে আপনার মেম্বার যারা ইলেকশন করবে তাদের যে আপনার টেকেল দেওয়া, তাদের সব কিছুকে প্রশাসন টেকেল দেওয়া, এটা সম্ভব না। সেই জন্য এখন যদি জাতীয় নির্বাচনটা হয়, জাতীয় নির্বাচন হলে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট একটা সুন্দরভাবে স্থানীয় সরকারের নির্বাচন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এরপরে আরো খারাপ হবে, তাহলে সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনে বাধা পড়বে না? না, তখন তো গভর্নমেন্ট, আমি তো বলছি যে আপনার জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে হবে, তখন তো গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে কোনো সমস্যা হবে না। এখন করতে গেলে সমস্যা হবে, এখন করতে গেলে স্থানীয় নির্বাচনের সমস্যা, কিন্তু জাতীয় নির্বাচনে কোনো সমস্যা আপনারা জাতীয় দেখছেন না? নির্বাচনের সমস্যা। ঠিক আছে, নির্বাচনের জন্য এখন পর্যন্ত বিএনপি মাঠে নেমে সরকারকে বড় ধরনের কোনো চাপ প্রয়োগ করেনি। ইদানিংকালে আমরা দুটি ঘটনাকে দেখেছি। সাম্য হত্যা নিয়ে শাহবাগ অবরোধ আন্দোলন এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের হুঁশিয়ারি পর্যন্ত এসেছে। যদি বিচার না হয়, ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়েও এরকম কিছু হুঁশিয়ারি এসেছে। কিছুক্ষণ আগে ইশরাক হোসেন কাকরাইলে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। সেখানে তিনি বলেছেন এটি একজনের পদের আন্দোলন না, এই আন্দোলন নির্ধারণ করবে ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। এটা কি জাতীয় নির্বাচনের দাবিতে আপনাদের মাঠে নামার আগের কোনো ওয়ার্ম আপ ধরে নিতে পারেন? এটা ওয়ার্ম আপও ধরে নিতে পারেন। কারণ এখানে ইশরাক সাহেবের যে বিষয়টা, ইশরাক তো হাইকোর্টের রায়ে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তার যে পদটি, মেয়র পদে তাকে হাইকোর্ট রায় দিয়েছেন।
এখন এই একই রায় দিয়েছেন হাইকোর্ট থেকে আপনার চট্টগ্রামের যে মেয়র তার জন্য, সেখানে তাকে শপথ করানো হলো, কিন্তু ইসরাকের ব্যাপারে কেন সমস্যা, কেন সেখানে তাকে শপথ করতে দেওয়া হচ্ছে না? এখানে সরকারের একজন উপদেষ্টা দায়ী, স্থানীয় সরকার উপদেষ্টাকে সবাই দোষারোপ করছেন। এই জন্য জনতা মাঠে নেমেছে, জনগণ মাঠে নেমেছেন। এবং ইসরাক সাহেব যে কথাটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়েও এখন জনগণ কিন্তু একইভাবে এই যে এখান থেকে যে নেমেছেন আন্দোলনে, একেবারে তারা আপনার ডিসেম্বরের স্থানীয় সরকারের জাতীয় সংসদের যে নির্বাচন সেটা প্রত্যাশা করেন, এবং সেটার জন্য কিন্তু এইটার ধারাবাহিকতা থাকবে। এই যে আন্দোলনে আমরা নেমেছি, যে আন্দোলনটা নেমেছে, জনগণ যখন রাস্তায় আন্দোলনে তাদের দাবির জন্য নামে, তখন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আর বাসায় ফিরে না, ঘরে ফিরে না। সুতরাং এটাই আমাদের ইশরাক হোসেন সাহেব মিন করতে চেয়েছে, যে এখান থেকে ডিসেম্বরের নির্বাচনের অবস্থা সৃষ্টি করে তারপরে আমরা করব। ইশরাক হোসেনের মেয়রের বিষয়ে নিশ্চয়ই এই প্রশ্নটা আপনাকেও অনেকবার শুনতে হয়েছে, বিএনপিকেও শুনতে হয়েছে, যে বিগত সরকারের সময়কার নির্বাচন, শেষের দিককার সব নির্বাচনে বিএনপি বিভিন্ন সময় বলেছে অবৈধ নির্বাচন। সেই হিসেবে 2020 সালের ইশরাক হোসেনের যে নির্বাচন, সেটাকেও অবৈধ বিএনপি বহুবার বলেছে। তাহলে সেই অবৈধ নির্বাচনের ফলাফল কিভাবে বৈধ হয়, কিভাবে বৈধ হিসেবে ধরছেন আপনারা? এখন নির্বাচন, যেহেতু আমরা নির্বাচনে গিয়েছি, তখন আমরা জেনেই গিয়েছি যে হাসিনা সরকার ভোট কেটে নেবে। এটা জেনেও আমরা গিয়েছি, এটা মানুষকে দেখানোর জন্য, জাতি দেখুক যে আমরা যে নির্বাচনটা অবৈধ হচ্ছে, ভোট কেটে নেওয়া হচ্ছে, দিনের ভোটটা রাতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা জনগণ আরও দেখানোর জন্য জনগণকে আমরা নির্বাচনে গিয়েছিলাম। এখন দেখেন, আমাদের এখন বক্তব্য হলো যে আপনি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তো মানুষ বিচার চায়, সুষ্ঠু একটা ভালো একটা কিছু চাচ্ছেন, কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন সরকারও তো হাসিনা সরকারের মতনই আরম্ভ করে দিয়েছে। আপনি একদিকে একটি চিটাগাংয়ের মেয়রের জন্য একদিকে রায়কে বাস্তবায়ন করেছেন, আবার ঢাকার দক্ষিণের মেয়রের জন্য আপনি এই রায় বাস্তবায়ন করতে চান না। তাহলে হাসিনার সাথে আপনাদের তফাৎটা কি হচ্ছে? হাসিনা যা করেছেন, ফ্যাসিস্ট সরকার যা করেছেন, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে পা দিচ্ছেন। সেটা আমাদের এখন প্রশ্ন। সে বিষয়ে একটি মজার বিষয় হচ্ছে, আপনারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে দলটি আছে তাদের পক্ষে কাজ করছে এবং এইসব বিষয়ে পা দিচ্ছে, এবং আজকে এনসিপির নেতারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারদের উদ্দেশ্যে যে রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। অন্তর্বর্তীকাল সরকার বিএনপির কাছে সব ছেড়ে দিয়ে বসে আছে, এমনটা তারা মনে করছেন। এমন মনে হওয়ার কারণ কি? এটা তাদের একটা পাতানো খেলা। হ্যাঁ, ওই বলে নিচ্ছে যে আমরা এই ধরনের কথা বলবো, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি হলো কিংস পার্টি, এনসিপি। সুতরাং এটা এখন যে কথাটি তারা বলছেন, এটা বোঝাতে চাচ্ছে যে আমরা সরকারের থেকে আলাদা একটা অংশ। এটা জনগণ এই দেশের জনগণ বোকা না, তারা বুঝে। সুতরাং এইটা সবাই আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারই একটা পার্টি গঠন করেছেন, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলাচ্ছেন। তারা শাহবাগে নেমে যমুনার সামনে গিয়ে যেটা দাবি করে এটাই বাস্তবায়ন করে হয়ে যাচ্ছে। তারা এটাও মনে করছেন যে নির্বাচন কমিশনের সামনে গেলে নির্বাচনটাও আমরা এরকম নির্বাচন কমিশনটাকে বাতিল করে দিতে পারবো, এটাকে নতুন করে আমরা গঠন করতে পারবো। এই সমস্ত এই তালবাহানা এটা এই দেশের মানুষ বুঝে। সুতরাং যা করেছেন এই পর্যন্ত এগুলি বাদ দিতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। জনগণ এগুলি আমরা বুঝেছি। এখন এই ইশরাক সাহেবের যে বিষয়টা নিয়ে রাস্তায় নেমেছে, সাম্য হত্যা, সাম্যকে কেন হত্যা করা হয়েছে, এই জন্য ছাত্রদল মাঠে নেমেছে। এই মাঠ থেকে এটার তো আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। যদি বিচার না হয়, সুতরাং এটা পরবর্তীতে আপনার জুলাই বিপ্লবটা প্রথম কিসের হয়েছে? ছাত্রদের বিপ্লবটা তখন কি কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী থেকে যে হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী থেকে হলে ফেসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। সুতরাং এই যে আমাদেরকে মাঠে নামাচ্ছেন, এখন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। এটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা সরকার করবে আমরা সরকারকে ফুল সাপোর্ট দিব। যেহেতু সরকারের কোনো রাজনৈতিক দল নাই, আমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট দেওয়া। কিন্তু সরকার যদি এটাকে আমাদের সাপোর্ট এভাবে না নিয়ে একটা আমাদের এই ছাত্রদেরকে নিয়ে একটা নতুন পার্টি গঠন করে তাদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে তারা সেটাকে বাস্তবায়ন করবে, এটা জনগণ বুঝতে পেরেছি। সুতরাং আমরা এখন আমাদেরকে হয়তো সামনের দিকে ওইভাবেই এগুতে হবে, যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হয় সরকার, সেই ব্যবস্থা আমাদের হয়তো করতে হচ্ছে। আজকে ইশরাক হোসেন আরেকটি অভিযোগ করেছেন যে তার এই রায়ের ক্ষেত্রে, আগামীকাল যে রিটের রায় রয়েছে, সব দিকেই তিনি বলেছেন যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। মানে কেন মনে হচ্ছে আপনাদের সরকারের ভেতর থেকে হস্তক্ষেপ করা হচ্ছে? এর আগে তো হাইকোর্টে রায় দিয়েছেন যে তিনি পারবেন, তাহলে এই যে দীর্ঘায়িত করা হচ্ছে হাইকোর্টের রায় দেওয়ার পরে আমরা যখন এটা দেখেন প্রথম
বলা হয়েছে যে 2 দিন আগে এটাকে আবার রায় দিবে, তারপরে আবার গতকাল দেওয়ার কথা ছিল, আজকে দেওয়ার কথা ছিল, এখন এটা কালকে। সুতরাং এটা কেন করা হচ্ছে তখনই আমরা বুঝতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে এটাকে হস্তক্ষেপ করা হচ্ছে, এই জন্য এটাকে দীর্ঘায়িত করা হচ্ছে। জি, আরেকটি বিষয়, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন, এনসিপি নেতা, যদি আপনারা ইসি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তারা বলেছেন যদি তারা ইসিকে পুনর্গঠন করতে না পারে, উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে দ্রুত গতিতে বের করে দিতে তারা আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা প্যানেলে বিএনপির হয়ে আসলে কারা কাজ করছেন, আপনারা কাদের কথা বলতে চাচ্ছেন সেই বিষয়টি। আরেকটি বিষয়, ইশরাক হোসেন দুদিন ধরেই দাবি জানাচ্ছেন 2 ছাত্র উপদেষ্টাও যেন পদত্যাগ করে। তো 2 দলই চাপ দিচ্ছেন, তাহলে আপনারা কি চাচ্ছেন 2 দলের নিরপেক্ষতা বজায় রাখতে আপনাদের যারা উপদেষ্টা আছেন তারা যেন পদত্যাগ করেন? না, এটা এই যে ছাত্ররা বা এনসিপি থেকে যে বলা হচ্ছে যে তারা উপদেষ্টা বিএনপি পন্থী যারা আছে, বিএনপির পক্ষের যারা আছে তাদেরকে বের করে দিতে চান তারা, তো তারাই কি দেশটা চালাচ্ছেন? তারাই কি আপনার উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? মানে ল্যাঙ্গুয়েজটা চিন্তা করে দেখেন যে কী ধরনের, যে উপদেষ্টা বিএনপির পক্ষের যারা তাদেরকে তারা বের করে দেবে। সুতরাং এখানে তাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করি? একটা রাজনৈতিক দল হলে আমরা তো তাদেরকে ওয়েলকাম জানাই যে আচ্ছা ঠিক আছে ওরা রাজনীতিতে আসুক, ওরা যদি রাজনীতিতে এসে রাজনৈতিক কথা বলা শিখুক, রাজনীতির হাঁটা চলা শিখুক, এগুলি না শিখা রাজনীতি করার কারণেই তাদের মুখ থেকে আজকে এই সমস্ত আপনার বেফাস কথাবার্তা বাইরে হয়ে আসে। সুতরাং তাদের বলা উচিত যে তাদের যে কতটুকু কথা বলা উচিত সেটা সম্বন্ধে তাদের এখনো ছেলে মানুষিটা যায় নাই, তারা সেটা বুঝতে পারে নাই। এখানে বিএনপি যে দাবিটা করেছেন, কেন করেছেন? আসিফ মাহমুদ সাহেব আপনার এই যে আমাদের ইশরাক হোসেন সাহেবের যে শপথটা সেটা সে বাধাগ্রস্ত করছে। সুতরাং এই জন্য বিএনপির পক্ষ থেকে মানে ইশরাক হোসেন সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে তাকে পদত্যাগ করার জন্য। সেই সাথে মাহবুব সাহেব তাকে সহযোগিতা করছেন। সুতরাং আমরা এটা ইশরাক হোসেন সাহেবের পক্ষ থেকে এটা যেটা করেছেন, এটা আমি মনে করি এখন আমাদের দেশের সকল জনগণের দাবি হওয়া উচিত এই বিষয়টা। আসিফ মাহমুদ বা মাহফুজ বাধা দিচ্ছেন 2 উপদেষ্টা, আপনারা শতভাগ নিশ্চিত হয়ে কিভাবে বলছেন? আমরা শতভাগ নিশ্চিত, এটা তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন পত্র পত্রিকায় আসতেছে যে আসিফ মাহমুদ সাহেব সেখানে বাধা দিচ্ছে, এবং সে তো আপনার ওই যে মেয়রের যে কার্যালয়টা যেটা নগর ভবন, সেই নগর ভবনই তো সে দখল করে আছে। কারণ এত জায়গা থাকতে তার নগর ভবন দখল করার প্রয়োজন কি? একটা মন্ত্রণালয় কি চালানোর জন্য মিনিস্ট্রি সচিবালয় কি অন্য কোনো বিল্ডিং নাই, অন্য কোনো ভবন নাই? সেখানে সে ওই নগর ভবন মন্ত্রণালয়ের আওতায় হলে কি সেখানে তিনি যেতে পারবেন? যেতে পারেন, কিন্তু এখানে আমার জায়গা থাকতে আমি ওখানে যাবো কেন? যদি স্থান সংকুলন না হয়, সমস্যা হয়, তাহলে যেতে পারে। এবং দীর্ঘদিন যাবৎ সেখানে সে গিয়া বসে আছে। সুতরাং এটি অ্যাকচুয়ালি সে নগর ভবনটা তার সম্পত্তি, নিজস্ব সম্পত্তি বলে মনে করে সেখানে সে বসে আছে। এটা যে রাষ্ট্রের সম্পদ সেই জিনিসটি সে চিন্তা করে নেই। সুতরাং আসিফ মাহমুদ এবং মাহফুজের যে দাবিটি, তাদেরকে যে পদত্যাগের দাবি, এটা এখন মানে সকল শ্রেণী পেশার মানুষের দাবি হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল, এনসিপি নেতারা বলছিলেন যে বিএনপির পন্থী উপদেষ্টারা যারা আছেন উপদেষ্টা পরিষদে তারা বিএনপির হয়ে কাজ করছেন এবং তাদেরকে তারা পদত্যাগের কথা জানিয়েছেন। আপনাদের হয়ে কারা কাজ করছেন? আমাদের বিএনপি পন্থী কোনো উপদেষ্টা এখানে নাই। থাকলে আজকে মানে এই যে মানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র তো আমরা জানতেও পারছি না, আমরা শুধু বুঝতে পারতেছি যে কী ধরনের ষড়যন্ত্রগুলি হচ্ছে এই পার্টিটা গঠন করার পরে। তাহলে বিএনপি পন্থী যদি আপনার উপদেষ্টা থাকতো তাহলে তারা সেখানে এটাকে বেটো দিত, সেটা বলতো যে না, এখন এই সময় নির্বাচন ছাড়া আর কোনো আমাদের কাজ করতে আমরা এখানে আসিনি, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, এই কথাগুলি তারা বলতো। কিন্তু তারা তো অন্তর্বর্তীকালীন সরকার যা বলেন, সরকারের প্রধান যা বলেন, সেই দিকেই তারা কাজ করছেন। সুতরাং এখন তাদের কথায় যদি তাদের লেনদেনে কথাটা যদি আমার চলে আসলো, কারণ এখানে দেখা যায় যে ছাত্র নেতাদের বাড়িতে যদি আপনি যান এই এনসিপির, তাহলে সকালে গিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে বসায় দেখেন ওখানে মানুষ টাকার থলি নিয়ে গিয়ে বসে আছে দেওয়ার জন্য তাদেরকে। এবং এই যে একটা মজা পেয়েছেন তারা যে আসলে মানে এখান থেকে এইভাবে অবৈধভাবে আয় করা যায়, এগুলির জন্যই তারা আজকে এখন ক্ষমতার লোভ সামলাতে পারতেছে না এবং ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে তারা পা দিচ্ছে। কিন্তু চাঁদাবাজি বা যেই টাকার থলের কথা বললেন, সেটা তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও এরকম অভিযোগ। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে হ্যাঁ 2-4টা লোক থাকতে পারে, কিন্তু সেগুলি কিন্তু আমাদের নেতা অ্যাকশনে যাচ্ছে। যেখানে যার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আমাদের লিডার তারেক রহমান সাহেব সেখানে অ্যাকশনে যাচ্ছে। কিন্তু এনসিপি তো একটা বড় রাজনৈতিক দল না, মাত্র সেদিন তাদের জন্ম, এই জন্মগ্রহণের পরই যদি আজকে এই অবস্থা হয় তাদের, তাইলে তারা ভবিষ্যতে কি করবে?
এটাই কিন্তু জনগণের প্রশ্ন। যারা জনগণ তাদেরকে ভালোভাবে নিয়েছিলাম, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করেছিলাম, তাদের পিছনে আমরা লোকবল দিয়েছি, শক্তি দিয়েছি, অর্থ সাহায্য। বিপি নূর ভাই বলেছেন যে আমরা ছাত্রদের বাসা ভাড়া দিয়েছি এবং তাবি দেওয়াল এবং ইসরাকের কাছ থেকে আমরা বাসা ভাড়া এনে এই ছাত্রদের বাসা ভাড়া দিয়েছি। আজকে একটা মেয়েকে দেখলাম একই কথা বলেছেন। সুতরাং এদের পিছনে আমরা যে কি শ্রম দিয়েছি সেটা আমরা যারা দিয়েছি সেটা আমরা জানি, কিন্তু তারা অকৃতজ্ঞের মতো সেটাকে অস্বীকার করে তারা সব কিছু মানে নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। কিন্তু আজকে এই জন্য জনগণ বুঝতে পেরেছে। প্রথম দিকে তাদের যে জনপ্রিয়তা ছিল, আজকে দেখেন মাঠে তারা ডাক দিলে, আজকে যে আপনার নির্বাচন কমিশন ঘেরাও দিতে গেছে কয়জন লোক ছিল আপনি দেখেন সেটা। এটা তো তাদের বোঝা উচিত যে তাদের পিছনে আর লোক নাই, সুতরাং লোকজন থাকবেও না তাদের পিছনে, কারণ লোকজন বুঝতে পেরেছে যে তাদের উদ্দেশ্যটা কি। আপনি কিছুক্ষণ আগে বললেন আমি তিন উপদেষ্টার কথাটাই ফেরত যাচ্ছি, কারণ তিন উপদেষ্টার বিষয়টি তখন স্পষ্ট হয়নি। তিন উপদেষ্টাকে তারা স্পষ্ট করেই বলেছেন আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা, এই তিন উপদেষ্টার তারা পদত্যাগ চান, কারণ তারা বিএনপিপন্থী মনোভাব বা বিএনপির পক্ষে কাজ করছে এমনটা বলছেন। পরিকল্পনা উপদেষ্টার তো আমি পদত্যাগ চাইছি অনেক আগে, যখন শিক্ষায় ছিল সে আমাদের লোক হলে আমি পদত্যাগ চাইলাম কেন? বিষয়টা ক্লিয়ার যে এই যখন পরিকল্পনা মন্ত্রী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং শিক্ষার দায়িত্বে ছিল, আমি তার পদত্যাগ দাবি করেছিলাম যে যেহেতু ছাত্রদের বই দিতে পারেনি এবং আওয়ামী লীগেরদেরকে সেখানে সরাইতে পারেনি, সেই জন্য দাবি করছি। আসিফ নজরুল সাহেবের ব্যাপারে তো আমাদের বিএনপির লোকেরা আমরাও বলি যে তার অনেক কথাবার্তা, তার যে মানে বিভিন্ন রকমের উক্তি, সেটা নির্বাচনকে কেন্দ্র করে যেগুলি হয় এগুলির মধ্যে আমরা বুঝি যে সে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে, ছাত্রদের পক্ষে সেখানে কাজ করছেন। এবং আরেকজন কি উপদেষ্টা বললেন? দুইটা উপদেষ্টার সম্বন্ধে আমি বললাম, আইন উপদেষ্টা, আরেকজন কি অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা আমি কখনো শুনি না যে বিএনপির কোন জায়গায় কোনো পদে সে কখনো ছিল কিনা, বিএনপিকে কোনো সময় সমর্থন করেছে কিনা আমার জানা নেই। এটা তারা তাদের লেভেল থেকে বলেছেন, এটা আমি মনে করি সঠিক কথা তারা বলে নাই। জি, ঠিক আছে। আপনারা বলছিলেন নির্বাচনের কথা এবং এটাও বলছিলেন যে ওয়ার্ম আপ চলছে ইশরাকের এই ইস্যুতে, এবং নির্বাচনের যদি কোনো রোড ম্যাপ সরকার না দেয় সেক্ষেত্রে আরো বড় পরিসরে আন্দোলন হতে পারে, সেটারই হয়তো বা জানান আপনারা দিচ্ছেন। এবং রোড ম্যাপটা আপনারা তাহলে কতদিনের মধ্যে চাচ্ছেন? রোডম্যাপটা ধরেন আমরা বিএনপির পক্ষ থেকে যে রোডম্যাপ, এটা তো আমাদের শীর্ষ পর্যায় থেকে আমাদের আলোচনার মাধ্যমে হবে, আমরা তো হঠাৎ করে দিই না সেটা। এখন যে ওয়ার্ম আপ যেটা হচ্ছে বলছেন আপনারা, এবং যে আমাদের যে ইসরাক হোসেন সাহেবের আমরা বলছি না, আমরা জানতে চেয়েছি, আপনারাই বলেছেন। এবং ছাত্রদের বিষয়টা নিয়ে যেটা সৌম্য হত্যার বিষয়টা নিয়ে যেটা আমরা করছি, এটা জনগণও কিন্তু আমাদের পক্ষে সাপোর্ট করতেছে। তারা যে আমরা ন্যায়ের পথে আছি, ন্যায্য পথে আমরা কাজ করছি, কারণ ইসরাক হোসেনের দাবিটা ন্যায্য দাবি। এবং সৌম্য হত্যার বিচারটা জনগণও চায়, কেন সৌম্যকে হত্যা করা হলো। তো কিন্তু সেই বিচার চাওয়ার সাথে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা কি সামঞ্জস্যপূর্ণ? প্রধান উপদেষ্টা তো আপনি সবকিছু হ্যান্ডলিং করতে পারতেছে না। উনি নির্বাচনটা যদি ঘোলাটে না করে পরিবেশটা, উনি বলে দিলে হয়, একবার ক্লিয়ার একটা রোডম্যাপ দিয়ে দিলে হয় যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। উনি একবার বলে যে কিছু সংস্কার হলে ডিসেম্বরের মধ্যেই করা যায়, উনি আবার বলেন যে রাজনৈতিক দলগুলি যদি একমত হয়ে কিছু সংস্কারে রাজি হয় তাহলে আমি ডিসেম্বরের মধ্যে করব, আবার বলে যে জুনের আগে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলি, তো উনি ওনাকে বিতর্কিত করছে, ওনাকে আমরা খুব সম্মান করেছি, ওনাকে দেশের মানুষ খুব খুশি হয়েছে। ওনার মতো ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আমাদের দেশের একটা সম্পদ হিসাবে আমরা তাকে ধরে নিয়েছি। কিন্তু এখন উনি যে বিতর্কের অবসানগুলি করছেন, তার তো পদত্যাগ আমরা দাবি করবোই। কারণ আপনি আরেকদিন একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শেখ মুজিবের চেয়ে বেশি জনপ্রিয় কেউ ছিল না। শেখ মুজিব আপনার 1975 সালে কিন্তু এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে এক রাতে কিন্তু গুলি করে হত্যা করেছে। তো এই যে ওনার মতো একটা জনপ্রিয় ব্যক্তিকে যখন এই অবস্থায় সে চলে আসছে, তখন সে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যখন সে দেখছে যে দেশের স্বার্থে সে কথা বলে না, সে তার পরিবারকে নিয়ে সে ব্যস্ত, এবং দেশে মহামারী দুর্ভিক্ষের জন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তখন কিন্তু আর শেখ মুজিব রইল না। তখন স্বাভাবিক জনগণের মাঝে শেখ মুজিব হয়ে গেলেন একজন ভিলেন, এবং ভিলেনকে তখন যা করে মানুষ তাই হয়েছে। আজকে আমাদের এই মহানায়ক আপনার ডক্টর ইউনূস সাহেব, সে মহানায়ক থেকে যদি উনি ভিলেন হয়ে যায়, তাহলে ওনার শুধু আপনার পদত্যাগ কেন, হাসিনার মতো পরিণতি হতে পারে ওনার। ভিলেন হয়ে যাবে এমনটা আপনারা কেন মনে করছেন? বর্তমান ওনার যে কার্যক্রম, সেটা থেকে আমরা মনে করি যে উনি ভিলেনের পথে যাচ্ছে। উনি পরিষ্কার না, শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপের জন্য, নির্বাচনকে কেন্দ্র করে না তো শুধু এই যে উনি করিডোর দেওয়ার বিষয়ে, এবং করিডোরের বিষয়টা কিন্তু আমরা দেশবাসী ফুসে উঠছে যে ভারতের সাথে
মানে এই যেই ভারত আমাদেরকে এতদিন পরাধীনতার নাগপাশ থেকে আমরা মুক্তি হতে পারিনি ভারতের, এবং ভারত আপনার আমাদের বিভিন্নভাবে আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সে আমাদেরকে চাপে রেখেছে, এবং আমাদের এই দেশটাকে আমাদের সাম্প্রদায়িকতার যে ইয়েটা সেটাও ভারত থেকে আসতেছে। আজকে দেখেন আমাদের দেশে কিন্তু এই সাম্প্রদায়িক উস্কানি আমরা দিচ্ছি না, কিন্তু ভারতে সেখানে মুসলমানদেরকে যেভাবে আপনার সেখানে তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদগুলি ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু এই বিষয়গুলি আপনার যেহেতু করছেন, সেই ভারতের সাথে আতাত করে কেউ টিকতে পারবে না এই দেশে, কারণ এই দেশের জনগণ ভারত বিরোধী, বুঝতে হবে। বিএনপি বারবার বলেছে তারা কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক তারা সেটা চায় না, এবং জনগণের ভোগান্তি হোক সেটাও তারা চায় না। গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের জন্য যে আন্দোলন চলছে, কিংবা কালকে রায়ের পরে যদি রায় তার বিপক্ষে যায়, শপথ পড়ানোর পক্ষে না আসে, তাহলে আন্দোলন চালানোর যে হুঁশিয়ারি দিয়েছেন আপনারা বৃহৎ পরিসরে, তো সেক্ষেত্রে কি আসলে জনগণের কোথাও কোনো সুবিধা দেখছেন আপনারা? জনগণের সুবিধা, জনগণের কোন সুবিধাটা? আপনারা বলছেন জনগণের ভোগান্তি হোক এমন কিছু আপনারা চান না, কিন্তু এরকম আন্দোলন কি জনগণের কোনো সুবিধা দিচ্ছে? এরকম আন্দোলন তো আপনার আন্দোলন তো বাধ্য হয়ে করতে হচ্ছে। যদি কালকে মানে হাইকোর্টের যে রায়টা, সেই রায়টা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো জনগণ ঘরে ফিরে যাবে। আর যদি হাইকোর্টের রায় বাস্তবায়ন না হয়, তাহলে ওই যে পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে সরকার এখানে আপনার বিচারপতিদেরকে ইয়া করা হচ্ছে, হ্যাঁ, তাদের হস্তক্ষেপ করছে বিচার বিভাগের উপর। সুতরাং যখন আমরা দেখবো যে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ হয়, তখন বিএনপি কেন, সাধারণ পাবলিক যখন মাঠে নেমে যায়, তখন তারা যদি বুঝে যে তাদের বিরুদ্ধে এই আন্দোলনটা যারা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে, তখন তারা কিন্তু রুখে দাঁড়ায়, এবং সেটা যদি হয় তখন আমাদের কিছু করার থাকবে না। সেক্ষেত্রে আপনারা নির্বাচনের রোডম্যাপের জন্য আপনারা যেমনটা বলছিলেন, আমি আবার বলছি ওয়ার্ম আপ, এবং কালকে রায়ের পরে যদি আশানুরূপ ফলাফল না আসে, শপথের পক্ষে যদি রায় না আসে, সেক্ষেত্রে বিএনপির পরবর্তী কর্মসূচি কি হবে? এটা তখনকার পরিস্থিতি তখন হবে, এখন তো বলা যাবে না। এবং নির্বাচনের জন্য বিএনপির পরবর্তী পরিস্থিতি কি? নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, এটা আমরা এখনো চাই। এটা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের গভর্নমেন্ট ঘোষণা না দেয়, তাহলে এটার জন্য কিন্তু একটা মানে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হবে, এবং সরকারকে সেটা মোকাবেলা করতে হবে। আপনাদের ধৈর্যের বিষয় নিয়ে গয়েশ্বরচন্দ্র বলেছিলেন যে আমরা সরকারকে সময় দিচ্ছি, তার মানে এই না যে আমাদের ধৈর্য অনন্তকাল থাকবে। তো আসলে কতটুকু সময় আপনারা বেঁধে দিচ্ছেন সরকারকে, যেই সময় পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে নির্বাচনে? আমরা তো, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, কারণ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে একটা টার্গেট করে উনি বক্তব্য দিয়েছিলেন, সেই জন্য আমরা সেই সময়টা আমাদের নেতা বলেছেন ঠিক আছে, ওই পর্যন্ত আমরা সরকারকে সব রকমের সহযোগিতা করব নির্বাচনের জন্য। সুতরাং সরকার যদি ডিসেম্বরের মধ্যে দেয়, এটাই আমাদের এখন টার্গেট, ডিসেম্বরের মধ্যে। তাহলে পরবর্তী 6 মাস, জুন তো খুব বেশি দূরে না। না, পরবর্তী 6 মাস নির্বাচনের জন্য এটা উপযোগী না, কারণ আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা, এই স্কুলগুলি হলো নির্বাচনের কেন্দ্র, এবং শিক্ষকরা সেখানে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থাকে। সুতরাং যেহেতু এসএসসি পরীক্ষা চলবে, তারপরে আপনার হলো আবার ঈদ হবে, রমজানের ঈদ হবে, ফেব্রুয়ারি মাসেই রমজানের ঈদ, মানে রোজার ঈদ হবে। তারপরে হলো আপনার আবার এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পরে আবার আসবে ঈদুল আজহা, এরপরে আসবে আপনার জুন মাসে হলো আবার বর্ষাকাল। হ্যাঁ, তখন বলবে যে এটা পরে ডিসেম্বরে নেওয়া ঠিক হবে, কারণ ওই সময় হলো নির্বাচনকালীন একটা সময়, এই সমস্ত কথা হবে। সেই জন্য আমরা চাচ্ছি এটাই একটা উপযুক্ত সময়, ডিসেম্বর মাসে। আপনাদের সেই চাওয়াটা তো নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একান্তেও বৈঠক করেছেন, বিভিন্ন দলের সঙ্গে গিয়েও বৈঠক করেছেন। 1 মিনিট একটু বলবেন, আপনারা কি কোনো আশাই দেখতে পাচ্ছেন না নির্বাচনের? না, নির্বাচন আমরা আশাবাদী, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। এবং গভর্নমেন্ট এখন যারাই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে রেখেছে, সকল ষড়যন্ত্রই আমরা মনে করি শেষ হয়ে যাবে, এবং তারা বুঝতে পারবে যে এই সরকারের কিন্তু আপনার যে জনপ্রিয়তা এখন তলানিতে চলে গিয়েছে। সুতরাং তাদের নির্বাচনের কোনো বিকল্প নেই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং সরকারও দিবে, এটা আমরা প্রত্যাশা করি। সেই প্রত্যাশা আপনারা করছেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এবং আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক বাহাসে নির্বাচন কমিশন নিয়ে দুই দলের যে বিতর্ক চলছে, এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সে বিষয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভাই, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথির যুক্ত হওয়ার কথা ছিল অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির, কিন্তু অনিবার্যত কারণবশত তিনি আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেননি। আজ এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।